হোলির সকালটা অন্য দিনের মতো ছিল না। ঘুম ভাঙতেই বারান্দার বাইরে থেকে ভেসে আসছিল হাসির শব্দ। পাড়ার ছেলেপেলেরা ইতিমধ্যে রং নিয়ে নেমে পড়েছে। হোলি হ্যাঁ চিৎকারে পুরো গলি মুখর। মা রান্নাঘরে চা করছেন, বাবার হাতে খবরের কাগজ, কিন্তু চোখ যেন অন্য কোথাও। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম জানালার পাশে। বাতাসে আবিরের গন্ধ, অথচ আমার মনে বারবার ঘুরছিল গত রাতে সেই চিঠিটার কথা। চিঠিতে লেখা ছিল, গোরখপুর রোডের গুদামঘর, বিকেল 4টা, একা এসো। কি পাঠিয়েছে জানি না, কিন্তু আমি আন্দাজ করতে পারছিলাম এর সঙ্গে সেই অচেনা বৃদ্ধির সম্পর্ক আছে। দুপুরে সবাই মিলে ছাদে উঠলাম। পাড়ার কাকিমারা, ছোটরা সবাই মিলে রং খেলছে। মা জোর করেই আমার গালে একটু আবির মাখিয়ে দিলেন। মা জিজ্ঞেস করলেন, কি রে, এত চুপচাপ কেন? আমি হেসে বললাম, কিছু না, কিন্তু কিছু একটা ছিল। বাবা দূর থেকে তাকিয়েছিলেন। তার চোখে একটা অদ্ভুত টান, যেন তিনি জানেন আমি কোথায় যাব। বিকেল 4টের আগেই আমি বেরিয়ে পড়লাম। গোরখপুর রোড আমাদের বাড়ি থেকে খুব দূরে নয়, কিন্তু আজ পথটা অদ্ভুত লাগছিল। রাস্তার ধারে রঙে ভেজা মানুষজন, দোকানে লাউডস্পিকারে পুরনো হোলির গান, বাতাসে মিষ্টির গন্ধ, সব কিছু এত স্বাভাবিক, এত উৎসব মুখর, কিন্তু আমার ভেতরটা কাঁপছিল। গুদামঘরটা রাস্তার শেষ প্রান্তে, বহু বছর ধরে বন্ধ। লোহার দরজায় মরচে পড়েছে, জানালার কাঁচ ভাঙা। আমি দরজার সামনে দাঁড়াতেই ভেতর থেকে কাশির শব্দ ভেসে এলো। ধীরে ধীরে দরজা খুলে গেল। ভেতরে আধো অন্ধকার, ধুলো জমে থাকা কাঠের বাক্স, পুরনো কাপড়ের গন্ধ, আর মাঝখানে দাঁড়িয়ে সেই বৃদ্ধ। আজ প্রথমবার তাকে এত কাছ থেকে দেখলাম। ধবধবে সাদা দাড়ি, চোখে ক্লান্তি, কিন্তু গভীরতা অদ্ভুত, যেন বহু বছরের বোঝা বয়ে চলেছেন। তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তিনি বললেন, তুমি এসেছো? আমার গলা শুকিয়ে গেল। আপনি কে? তিনি ধীরে ধীরে একটা পুরনো ট্রাঙ্ক খুললেন। ভিতর থেকে বের করলেন কিছু পুরনো ছবি আর একটা ডায়েরি। তিনি বললেন, তোমার পরিবারের গল্প, যেটা কেউ বলতে চায়নি। বাইরে তখনও হোলির উল্লাস, দূরে বাজি ফাটার শব্দ, হাসির আওয়াজ, কিন্তু এই গুদাম ঘরের ভেতরে সময় যেন থমকে গেছে। বৃদ্ধ বললেন, তোমার দাদুর নাম জানো তো? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। তিনি ছবিটার দিকে আঙুল দেখালেন। ছবিতে দাদু আর এই বৃদ্ধ পাশাপাশি দাঁড়িয়ে। আমার মাথা ঘুরে গেল। তিনি ফিসফিস করে বললেন, তোমার পরিবারের অতীত শুধু গল্প নয়, এটা একটা অসমাপ্ত অধ্যায়। আমি গুদাম ঘর থেকে বেরিয়ে এলাম সূর্য ডোবার আগেই। আকাশে রঙের ছোঁয়া, পাড়ায় সবাই ক্লান্ত কিন্তু খুশি। আমার হাতে সেই ডায়েরি। আজ হোলি, সবাই রং মুছে ফেলবে, স্নান করবে, নতুন জামা পরবে, কিন্তু আমার জীবনের রং আজ বদলে গেল। গোরখপুর রোডের গুদাম ঘর, সেখান থেকেই শুরু হলো আমাদের পরিবারের লুকোনো ইতিহাসের বাস্তব অধ্যায়। হোলির রং ধুয়ে গেছে, কিন্তু আমার হাতে ধরা ডায়েরির মলাটে এখনো লাল আবিরের দাগ। রাত প্রায় 10:30। সবাই ঘুমিয়ে পড়েছে। আমি দরজা বন্ধ করে টেবিল ল্যাম্প জ্বালালাম। ঘরটা আধো আলো, বাইরের রাস্তা নিস্তব্ধ। ডায়েরিটা খুলতেই একটা পুরনো কাগজের গন্ধ বেরোলো। প্রথম পাতায় কাঁপা হাতে লেখা, যদি কখনো এই ডায়েরি আমার নাতির হাতে পৌঁছায়, তবে জেনে রেখো, আমরা যা করেছি সেটা শুধু টাকার জন্য ছিল না। আমার বুক ধড়ফড় করতে লাগলো। এটা দাদুর হাতের লেখা মনে হচ্ছে। দ্বিতীয় পাতায় একটা তারিখ, 1987 সাল। দাদু লিখেছেন, গোরখপুর রোডের গুদাম ঘরটা আমরা ভাড়া নিয়েছিলাম ব্যবসার জন্য।
কিন্তু ব্যবসা ছিল শুধু মুখোশ। আমি থমকে গেলাম। মুখোশ? তাহলে আসল কাজটা কি ছিল? পাতা উল্টোতেই একটা পুরনো ছবি খসে পড়ল। ছবিতে দাদু, সেই অচেনা বৃদ্ধ, আর আরো দুজন মানুষ। পিছনে সেই গুদাম ঘর। ডায়েরিতে লেখা, আমরা চারজন একটা চুক্তি করেছিলাম, এমন কিছু লুকিয়ে রাখবো যা প্রকাশ পেলে অনেকের জীবন বদলে যাবে। আমার গলা শুকিয়ে গেল। পরের দিন সকালে মা চা দিলেন। বাবা খবরের কাগজে চোখ রেখেছেন, কিন্তু আমি বুঝতে পারছিলাম উনি অস্বস্তিতে আছেন। আমি হঠাৎ বললাম, গোরখপুর রোডের গুদাম ঘরটা কবে বন্ধ হলো? বাবার হাত কেঁপে গেল। মা তাকালেন। ওসব পুরনো কথা এখন কেন? আমি বললাম, এমনি। বাবা ধীরে বললেন, কিছু জায়গা আছে যেগুলো না ঘাঁটালেই ভালো। এই কথাটাই আমার সন্দেহ আরো বাড়িয়ে দিল। সেদিন রাতে আবার ডায়েরি খুললাম। একটা পৃষ্ঠায় বড় করে লেখা, আমাদের মধ্যে একজন বিশ্বাসঘাতক ছিল। আমার বুক কেঁপে উঠল। নিচে নাম লেখা নেই, শুধু একটা ইঙ্গিত। সে সবচেয়ে শান্ত স্বভাবের, যাকে সবাই সবচেয়ে বেশি বিশ্বাস করত। আমি চোখ বন্ধ করলাম। সবচেয়ে শান্ত? আমাদের পরিবারে? হঠাৎ মনে পড়ল, বাবা সবসময় অতীত নিয়ে কথা এড়িয়ে যান। দাদুর ছবিগুলোও ঘর থেকে সরিয়ে রেখেছেন। না, এটা কি সম্ভব? ডায়েরির শেষ পাতায় লেখা, যদি সত্য জানতে চাও, গোদাম ঘরের মেঝের নিচে দেখো। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মানে এখনো কিছু লুকানো আছে সেখানে? ঠিক তখনই আমার ফোনে একটা মেসেজ এলো, অচেনা নম্বর। ডায়েরি পড়া বন্ধ করো, সব সত্য জানলে তুমি নিরাপদ থাকবে না। আমি জমে গেলাম। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। ডায়েরির পাতা হালকা কাঁপছে, নাকি আমার হাত কাঁপছে? মেসেজটা পাওয়ার পর থেকেই আমি বুঝতে পারছিলাম বিপদ বাইরে নয়, ভেতরেই। ঘরের দেওয়াল, জানালা, এমনকি নিজের পরিবার, সবকিছু হঠাৎ সন্দেহজনক লাগছিল। পরদিন সকালে মা বললেন, কাল রাতে কার সঙ্গে কথা বলছিলি? আমি চমকে উঠলাম। কই, কারোর সঙ্গে না তো। মা একটু থেমে বললেন, তোর ঘরে আলো অনেক রাত পর্যন্ত জ্বলছিল। এটা স্বাভাবিক কথা, কিন্তু তার চোখের দৃষ্টি স্বাভাবিক ছিল না। বাবা চুপচাপ খাচ্ছিলেন, একবারও আমার দিকে তাকালেন না। সেদিন বিকেলে আমি নিজের ঘরটা ভালো করে খুঁজতে শুরু করলাম। বইয়ের তাক, টেবিল, আলমারি। হঠাৎ চোখে পড়ল টেবিল ল্যাম্পের নিচে একটা অদ্ভুত ছোট কালো বিন্দু। ভালো করে তাকাতেই বুক ধড়ফড় করে উঠল। একটা ক্ষুদ্র ক্যামেরা। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। মানে কেউ আমার ঘরের ভেতর সবকিছু দেখছে? ডায়েরি পড়া, মেসেজ পাওয়া, সব। ডায়েরির একটা লাইন মনে পড়ল, বিশ্বাসঘাতক সবচেয়ে কাছের মানুষটাই হবে। আমার মাথার ভেতর শব্দটা ঘুরতে লাগলো। সবচেয়ে কাছের মানুষ বাবা, নাকি মা, নাকি অন্য কেউ? সেদিন রাতেই আমি ইচ্ছে করে দরজা একটু ফাঁক রেখে দিলাম। ডায়েরিটা টেবিলে খোলা রেখে ঘুমানোর ভান করলাম। মাঝরাতে দরজার কাছে মৃদু শব্দ, কারো পায়ের আওয়াজ। আমার বুক ধড়ফড় করছে। শ্বাস ধীরে রাখার চেষ্টা করছি। ধীরে ধীরে দরজা আরো একটু খুলল। আলোর রেখায় একটা ছায়া দেখা গেল। ছায়াটা ঘরের ভেতর ঢুকলো, টেবিলের দিকে এগোলো। ডায়েরির পাতা উল্টানোর শব্দ। আমি চোখ আধ খোলা করে রাখলাম। সে বাবা। আমি উঠে বসতেই বাবা চমকে গেলেন। তুমি? আমার গলা কাঁপছিল। বাবা কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর ধীরে বললেন, সব জানার দরকার নেই। আমি বললাম, ক্যামেরা কে লাগিয়েছে? তিনি চোখ নামিয়ে বললেন, আমি। আমার ভেতরটা ভেঙে গেল। কেন?
বাবা গভীর নিঃশ্বাস ফেললেন। কারণ আমি জানি তুমি থামবে না, আর তুমি যত গভীরে যাবে তত বিপদ বাড়বে। বাবা চেয়ারে বসে পড়লেন। তোমার দাদু আর আমরা শুধু ব্যবসা করতাম না, গুদাম ঘরে এমন কিছু রাখা আছে যা অনেক শক্তিশালী মানুষের বিরুদ্ধে প্রমাণ। আমার মাথা ঘুরে গেল। আমি জিজ্ঞেস করলাম, আর সেই বৃদ্ধ? বাবার চোখ কঠিন হয়ে উঠল। সে আমাদের দলের চতুর্থ মানুষ ছিল। আর বিশ্বাসঘাতক? বাবা কয়েক সেকেন্ড চুপ রইলেন, তারপর বললেন, বিশ্বাসঘাতক আমি নই। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। তাহলে কে? বৃদ্ধ, নাকি এখনো কেউ ছায়ার আড়ালে? হোলির পরের সকালগুলো অদ্ভুত হয়। রং মুছে গেলেও বাড়ির বারান্দায় হালকা গোলাপি দাগ থেকে যায়। রান্নাঘরে গুজিয়া শেষ কৌটোটা খোলা থাকে। মা প্রতিদিনের মতো ঘর পরিষ্কার করছেন, কিন্তু উৎসবের গন্ধটা পুরোপুরি যায়নি। আজও তেমনই সকাল। মা ভেজা কাপড় রোদে দিচ্ছেন। রিমি স্কুলে যাওয়ার আগে চুল বাঁধছে। অর্ণব অফিসের কল রিসিভ করছে। হ্যাঁ, সাইটে আমি 1 ঘন্টার মধ্যে আসছি। সবকিছু স্বাভাবিক, কিন্তু আমি আর বাবা, আমরা দুজনেই জানি আজ আমরা কোথায় যাচ্ছি। বাবা নিজেই বললেন, চলো আজই শেষ করি। মা জিজ্ঞেস করলেন, কোথায়? বাবা স্বাভাবিক গলায় বললেন, পুরনো গুদামটা দেখে আসবো, অনেকদিন পরিষ্কার হয়নি। মা কিছু বললেন না, কিন্তু তার হাত থেমে গেল এক মুহূর্ত। আমি বুঝলাম এই বাড়িতেই প্রত্যেকে কিছু না কিছু জানে, কেউ পুরোটা বলে না। গোরখপুর রোডের দুপুর আলাদা। এখানে শহরের কোলাহল কম, ট্রাকের শব্দ, ধুলো, পুরনো কারখানার গন্ধ। এখানে এসবের ছোঁয়া নেই। গোদাম ঘরের সামনে দাঁড়াতেই মনে হলো এই দরজা শুধু লোহার নয়, ইতিহাসের। বাবা চাবি বের করলেন। দরজা খোলার শব্দটা কানে বাজলো। ভেতরে ঢুকেই প্রথম যে জিনিসটা বুঝলাম, আজ বৃদ্ধ নেই, ঘর খালি, ধুলো জমে আছে, কোনো নতুন পায়ের ছাপ নেই। আমি বললাম, তিনি জানতেন আমরা আসবো? বাবা চুপ। ডায়েরির লাইনটা মনে পড়ছে, মেঝের দিকে দেখো। গুদামের এক কোণে সিমেন্টের ফ্লোর একটু আলাদা রঙের। বাবা হাতুড়ি বের করলেন। প্রথম আঘাত, ধুলো উড়ল। দ্বিতীয় আঘাত, সিমেন্টের চিট ধরল। আমার বুক ধড়ফড় করছে। এই শব্দটা যেন শুধু সিমেন্ট ভাঙার নয়, পুরনো নীরবতা ভাঙার। অবশেষে একটা আয়তকার অংশ খুলে গেল। ভেতরে কাঠের বাক্স। আমরা দুজনে মিলে বাক্সটা তুললাম। ঢাকনা খুলতেই ফাইল, পুরনো কাগজ, কিছু ক্যাসেট, টেপ। বাবার হাত কাঁপছিল। একটা ফাইল খুলতেই আমি স্তব্ধ। ভেতরে সরকারি জমি কেনাবেচার কাগজ, জাল সই, টাকার লেনদেনের প্রমাণ। বাবা ফিসফিস করে বললেন, আমরা 4 জন এটা জমা রাখছিলাম প্রমাণ হিসেবে। আমি জিজ্ঞেস করলাম, কার বিরুদ্ধে? বাবা আমার দিকে তাকালেন। যারা আজও ক্ষমতায়। একটা পুরনো টেপ রেকর্ডার কোনায় পড়েছিল। আমরা ক্যাসেট ঢোকালাম। কর্কশ শব্দের পর ভেসে এলো কণ্ঠস্বর, যদি এই রেকর্ডিং বাইরে যায় আমাদের কেউ বাঁচবে না। আমি বাবার দিকে তাকালাম। ওটা দাদুর গলা। আর একটা কণ্ঠস্বর, শান্ত, ঠান্ডা, বিশ্বাসঘাতকতা করলে সবাই ডুবে যাবে। এই গলাটা বৃদ্ধের। হঠাৎ বাইরে গাড়ির শব্দ। দুজন লোক গোদামের সামনে দাঁড়ালো। কন হ্যাঁ ভিতর? একজন চিৎকার করে বলল। বাবা ফিসফিস করে বললেন, তারা খুঁজে পেয়েছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমরা দ্রুত ফাইলগুলো ব্যাগে ঢোকালাম। দরজার দিকে পায়ের শব্দ। আমি প্রথমবার বুঝলাম এটা শুধু পারিবারিক রহস্য নয়, এটা বিপজ্জনক সত্য। দরজা ধাক্কা দিয়ে খুলে গেল। দুজন অচেনা লোক, চোখে রাগ। একজন বলল, ফাইল কাহা হ্যাঁ? বাবা শান্ত গলায় বললেন। কোন ফাইল? লোকটা আমার দিকে তাকালো।
লড়কি কো পাতা হ্যায়। আমার বুকের ভেতর আগুন জ্বলছে। আমি বুঝলাম আজ আমরা শুধু অতীত খুঁজতে আসিনি, আমরা যুদ্ধে নেমেছি। গোদাম ঘরের দরজা পুরোপুরি খুলে গেছে। দুজন লোক ভেতরে ঢুকেছে, তাদের চোখে স্পষ্ট হুমকি। একজন বলল, ফাইল দো। বাবা আমার সামনে দাঁড়ালেন। প্রথমবার তাকে এত অসহায় দেখালো। আমার ব্যাগে প্রমাণ, দাদুর রেকর্ডিং সত্য। ঠিক তখনই বাইরে আবার একটা শব্দ, লাঠির ঠক ঠক আওয়াজ। আমরা তিনজন একসাথে ঘুরে তাকালাম। দরজার ফ্রেমে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ। তিনি ধীরে ধীরে ভেতরে এলেন, চোখে আগের চেয়ে বেশি দৃঢ়তা। তিনি বললেন, রুক যাও। লোক দুজন থমকে গেল। তাদের একজন অবাক। আপ? বৃদ্ধ শান্ত গলায় বললেন, তুম লোক ভুল জায়গা আয়ে হো। তিনি পকেট থেকে একটা ছোট ডিভাইস বের করলেন, ফোন। তিনি বললেন, সব লাইভ হ্যায়, মিডিয়া কো পাঠা দিয়া। লোক দুজনের মুখ ফ্যাকাশে। বাবা অবাক হয়ে বৃদ্ধের দিকে তাকালেন। তুমি আমাদের বিরুদ্ধে ছিলে না? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। আমি ছিলাম ভীতু, বিশ্বাসঘাতক না। তিনি বললেন, যেদিন বুঝলাম আমরা যে লোকেদের বিরুদ্ধে প্রমাণ রেখেছি তারা আরো শক্তিশালী হয়েছে, আমি লুকিয়ে পড়ি, কিন্তু প্রমাণ সরায়নি। তিনি আমার দিকে তাকালেন। তোমার মতো কাউকে দরকার ছিল যে প্রশ্ন করবে। লোক দুজন ফোনে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু বৃদ্ধ বললেন, তোমাদের বস এখন খবরের চ্যানেলে ব্যস্ত। আমি ফোন বের করে দেখি স্থানীয় নিউজ পোর্টালে ইতিমধ্যে খবর উঠেছে, গোরখপুর রোডের গুদাম ঘরে পুরনো দুর্নীতির প্রমাণ উদ্ধার। আমার বুক কেঁপে উঠল। সন্ধ্যায় আমরা বাড়ি ফিরলাম। মা দরজায় দাঁড়িয়েছিলেন। তিনি সব বুঝে গেছেন। রিমি ধীরে বলল, তাহলে শেষ? আমি মাথা নাড়লাম। বাবা প্রথমবার সবার সামনে বললেন, আমি ভুল করেছিলাম চুপ থেকে। মা তার হাত ধরলেন। এই বাড়িতে অনেক দিন পর সত্য উচ্চারণ হলো। রাতে বারান্দায় দাঁড়িয়ে আছি। হোলির রং প্রায় মুছে গেছে, কিন্তু রেলিংয়ে হালকা গোলাপি দাগ এখনো রয়ে গেছে। আমি বুঝলাম কিছু রং মুছে যায়, কিছু থেকে যায়। এই বাড়ির ইতিহাসও তেমনই। মাটির নিচে চাপা ছিল, আজ উঠে এসেছে। বৃদ্ধ পরদিন সকালে চলে গেলেন, শুধু বললেন, রঙের নিচে শব্দ চাপা থাকলে একদিন না একদিন বেরোবে। পরদিন সকাল, খবর ছড়িয়ে পড়েছে। জবলপুরের লোকাল নিউজ পোর্টাল থেকে শুরু করে বড় মিডিয়া সবখানে এক খবর, সরকারি রেশন কেলেঙ্কারি ও বেআইনি অস্ত্র মজুত, গোরখপুর রোডের গুদামঘর থেকে প্রমাণ উদ্ধার। যে প্রমাণগুলো পাওয়া গিয়েছিল সেগুলো হলো জমির দলিল, সরকারি রেশন গুদাম হিসেবে রেজিস্টার করা হলেও বাস্তবে জমি বেসরকারি কোম্পানির নামে ট্রান্সফার করা হয়েছিল। ভুয়া স্বাক্ষর ছিল। ব্যাংকের স্টেটমেন্ট, প্রতি মাসে সরকারি রেশন বরাদ্দের টাকা সরাসরি মহেশ আগরওয়ালের ট্রান্সপোর্ট কোম্পানির অ্যাকাউন্টে, আর সেখান থেকে অংশ যেত রাজীব তিওয়ারির রাজনৈতিক তহবিলে। পেন ড্রাইভ ভিডিও, গোপনে রেকর্ড করা ভিডিও, যেখানে দেখা গেছে রাতে ট্রাকে অস্ত্র নামানো হচ্ছে, সরকারি চাল অন্য রাজ্যে কালোবাজারে পাঠানো হচ্ছে, আর হিসাবপত্রে সব নষ্ট দেখানো হচ্ছে। সবচেয়ে বড় ধাক্কা, বাবার ছোট ভাই মৃণাল সেন ওই চুক্তিতে সাক্ষী ছিলেন। 1 সপ্তাহের মধ্যে রাজীব তিওয়ারি গ্রেপ্তার, মহেশ আগরওয়ালের লাইসেন্স বাতিল, সম্পত্তি সিল। মৃণাল সেন পলাতক, পরে আত্মসমর্পণ। দাদুর ব্যবসা ছিল ছোটখাটো একটা কনস্ট্রাকশনের ব্যবসা। সেই ব্যবসার ভাগাভাগি নিয়েই পরে নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয়, আর সেই তখন থেকেই কাকু মানে মৃণাল সেন ঘর ছেড়েছিলেন, আর কোনোদিনও ফিরে আসেননি।
তারপর থেকে তার সাথে কোনো যোগাযোগ নেই, কোনো খোঁজ খবর নেই। আজ এতদিন পর সবকিছু সামনে এসেছে। বাবা থানায় গিয়ে স্বীকারোক্তি দিলেন। আমি জানতাম, কিন্তু ভয় পেয়েছিলাম। তাকে অভিযুক্ত করা হয়নি, কারণ তিনি আর্থিকভাবে জড়িত ছিলেন না, শুধু নীরব ছিলেন। আইনজীবী বললেন, নীরবতা অপরাধ নয়, কিন্তু তা অপরাধকে বাঁচায়। আমি বৃদ্ধকে শেষবার দেখতে গেলাম। তিনি বললেন, আমি তোমার দাদুর সহকারী ছিলাম। যখন ওকে চুপ করিয়ে দেওয়া হলো, আমি ভয় পেয়ে পালাই, কিন্তু প্রমাণ সরাইনি। আমি অপেক্ষা করছিলাম এমন কারোর জন্য যে সত্য খুঁজবে। আমি জিজ্ঞেস করলাম, আপনি এখন কোথায় যাবেন? তিনি হেসে বললেন, যেখানে রং এখনো মুছে যায়নি। হোলির রং অনেকটাই মুছে গেছে, কিন্তু দেয়ালের কোণে একটা নীল দাগ রয়ে গেছে। মা বললেন, ওটা থাক, মনে করিয়ে দেবে। বাবা ধীরে বললেন, আমরা চুপ থাকলে ইতিহাস আমাদের ক্ষমা করে না। আমি ডায়েরির শেষ পাতায় লিখলাম, সত্য কখনো হারায় না, শুধু সময় লাগে তাকে খুঁজে পেতে। ডায়েরি বন্ধ। গুদাম ঘর সিল করা। জবলপুর আবার শান্ত, কিন্তু এবার শান্তির ভিত সত্যের উপর দাঁড়ানো।